ওয়েলকাম এভরিওয়ান টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। যে ড্রামাটা চলছিল জাস্টিস, সেটার কত দূর কী হয়েছে সেটা তোমরা জানো। আর বলছি না পুরনো কিছু, জাস্ট রিমেম্বার যে রুথ ইজ ইন নাও কক্সন্স অর ওয়াল্টার হাউ অর জেমস হাউস অফিস। ওকে, রুথ এখন জেমস হাউ মানে সেই সলিসিটারের ফার্মে উপস্থিত হয়েছে। মানে ফল্ডার যখন ওকে বেকন করলো, অর্থাৎ হাতের ইশারায় ডাকলো, তখন রুথ কিন্তু ওদের অফিসে আবার এলো। আগে একবার এসেছিল, তখন জেমস হাউ ওয়াল্টার হাউয়ের সঙ্গে দেখা হয়নি, জাস্ট কক্সনের সঙ্গে দেখা হয়েছিল। এবং এখন এখন কিন্তু ওরা সবাই মিলে আছে, মানে 4টে মেল আছে ধরে নাও। কক্সন আছে, এবার সোয়েডেলও আছে, সোয়েডেলকে যোগ করছি না আমি, ও তো ইম্পর্টেন্ট নয় এখানে। জাস্ট জেমস কি বললো, সোহার ইন, এত দূর অবধি হয়েছিল। তারপরে নেক্সটে চলে যাও, কি বলছে দেখো, রুথ কাম স্লোলি ইন, রুথ ধীরে ধীরে এলো। রুথের ক্যারেক্টারের সঙ্গে স্লো মাইল্ড এটা কিন্তু অভেদ্য, ঠিক আছে? এগুলো মানে ও আলাদাভাবে বর্ণনা করা যাবে না রুথকে এগুলো ছাড়া। অ্যান্ড স্ট্যান্ড স্টোইক্যালি, স্টোইক্যালি শব্দটা আগেও ছিল, তোমার টেক্সটে বোধ হয় 2-3 বার আছে এই শব্দটা, দেখবে। স্টোইক্যালি শব্দটার অর্থ কামলি বা তোমার ইনডিফারেন্টলি, যেখানে মানুষ উদাসীন হয় কিংবা নির্বিকার হয় কিংবা শান্ত হয়, সেটাকে বলা হয় স্টোইক, ঠিক আছে? স্ট্যান্ড স্টোইক্যালি উইথ ফল্ডার অন ওয়ান সাইড, তাহলে একদিকে যেখানে ফল্ডার দাঁড়িয়েছিল, ফল্ডারের পাশে দাঁড়ালো রুথ এসে, অ্যান্ড দ্য 3 men অন দ্য আদার, এবং অন্যদিকে 3টে পুরুষ দাঁড়িয়ে আছে। সেখানে কে কে দাঁড়িয়ে আছে? জেমস হাউ, ওয়াল্টার হাউ অ্যান্ড কক্সন, রাইট? ঠিক আছে, নো ওয়ান স্পিক্স, কেউ কথা বললো না। দেখো, কক্সন টার্নস টু হিজ টেবিল, কক্সন কি হলো, টেবিলে চলে গেল, বেন্ডিং ওভার হিজ পেপার, খুব মজার একটা লাইন দেখো এটা, অ্যাজ দো দ্য বার্ডেন অফ দ্য সিচুয়েশন ওয়ার ফোর্সিং হিম ব্যাক ইনটু হিজ অ্যাকাস্টমড গ্রুভ। আচ্ছা বেশ, অ্যাকাস্টমড শব্দটার কি অর্থ? যেটা অভ্যস্ত হয় মানুষ একটা, ঠিক আছে? এইখানে কি বলেছে দেখো, যখন জেমস হাউ ওয়াল্টার হাউ অফিসে আছে, তখন কক্সন বলছে কি, কক্সনের অবস্থাটা কীরকম হয়েছে, ও কিন্তু বুঝতে পারছে যে বার্ডেন অফ দ্য সিচুয়েশন, কেননা অফিসে এখন রুথ হানিওয়েল এসেছে, এরকম ফল্ডারে চাকরি নিয়ে এরকম ঝামেলা চলছে, পাবে না পাবে না, এই জন্য মানে এই যে একটা সিচুয়েশনের বার্ডেন, একটা বোঝা, সেটা অনুমান করে কক্সন নিজের টেবিলে ফিরে গেল এবং নিজেই তার কাজের মাঝে আবার নিমজ্জিত হলো। এখানে অ্যাকাস্টমড গ্রুপ শব্দটার কী অর্থ বলতে পারো? যে নিত্য একটা প্রতিদিনকার একটা রুটিন হয় না, নিত্য নৈমিত্তিক রুটিন, মানে ইউজুয়াল রুটিন অফ ক্লারিক্যাল ওয়ার্ক বা ইউজুয়াল ওয়ে অফ লাইফ, সেইটাকে নেভানোর জন্য, মানে সেইটাকে পালন করার জন্য ও কি আবার সেই নিজের টেবিলে চলে গিয়ে নিজের কাজে ব্যস্ত থাকলো। জেমস শার্পলি, জেমস দেখো প্রথমে তীক্ষ্ণভাবেই বলল যে শাট দ্য ডোর দেয়ার, মানে এখানে অফিসে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অ্যালাউ নয় বলে ওরা সোয়েডেলকে বললো যে সোয়েডেল দরজাটা বন্ধ করে দাও। সোয়েডেল শাটস দ্য ডোর, দরজাটা বন্ধ করে দিল, ঠিক আছে? এইবার তারপরে কি বলেছে দেখো, উই হ্যাভ আস্কড ইউ টু কাম আপ বিকজ দেয়ার আর সার্টেন ফ্যাক্টস টু বি ফেসড ইন দিস ম্যাটার। তাহলে এবার ক্লিয়ার করে দিল জেমস যে কেন রুথ হানিওয়েলকে তাদের অফিসে ডেকে আনা হয়েছে। বললো যে সার্টেন ফ্যাক্টস আছে, কিছু নিশ্চিত ফ্যাক্টস আছে, বিষয় আছে, যেগুলোকে আলোচনা করতে হবে, ঠিক আছে? যেগুলোকে আমি নিয়ে ডিসকাস করতে চাই, আপনিও যেন সঙ্গে থাকেন, সেইটাই চাই। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ ওনলি জাস্ট মেড ফল্ডার আগেন। তাহলে কি বলছে যে আমি মনে করি যে তুমি দেখো আগেন বলেছে, ঠিক আছে, বা এগেন, যে আবার তুমি ফল্ডারের সঙ্গে দেখা করলে, মানে এখানে অনুমানটা করছে, বলতে চাইছে যে জেমস, রুথ একবার বলুক যে আমি আগেও ফল্ডারকে দেখা করেছিলাম, ফল্ডারের সঙ্গে দেখা করেছিলাম জেল থেকে ছাড়া পাওয়ার পরে। রুথ সেটাই বললো, দেখো সংক্ষেপে বলে দিল, ইয়েস অনলি ইয়েস্টারডে, হ্যাঁ আমি দেখা করেছিলাম কিন্তু জাস্ট গতকালকে, ঠিক আছে, ইয়েস্টারডে। আচ্ছা বেশ, তারপরে দেখো জেমস বলছে যে হি হ্যাজ টোল্ড আস অ্যাবাউট হিমসেলফ, ও তো নিজের সম্পর্কে বললো আমাদেরকে, অ্যান্ড উই আর ভেরি সরি ফর হিম, এবং আমরা ওর জন্য খুবই দুঃখিত। আই হ্যাভ প্রমিস টু টেক হিম ব্যাক হিয়ার ইফ হি উইল মেক আ ফ্রেশ স্টার্ট। তাহলে বলছে আমরা ওকে, আমি তো মানে প্রতিজ্ঞাবদ্ধ বা শপথ করেছি যে ওকে আবার চাকরিতে পুনরায় রিঅ্যাপয়েন্টমেন্ট দেব বা রিঅ্যাপয়েন্ট করব, যদিও ফ্রেশ স্টার্ট করে, মানে কি, যদি কোনো রকম স্টিগমা না থাকে ক্যারেক্টারে, যদি তোমাকে গিভ আপ করতে পারে, তোমাকে ছাড়তে পারে, সেইটাই। লুকিং স্টেডিলি অ্যাট রুথ, এবং এই কথাগুলো বলাকালীন জেমসের মাঝে কিন্তু একটা গ্রেভ ভাব আছে, একটা গম্ভীর ভাব আছে। সেইভাবে স্টেডিভাবে এক দৃষ্টিতে মানে রুথের দিকে তাকিয়ে থাকলো কথাগুলো বলার সময়। দিস ইজ আ ম্যাটার দ্যাট রিকোয়ার্স কারেজ ম্যাডাম। তাহলে কি বলছে যে এই বিষয়টাতে কিন্তু অবশ্যই সাহসের দরকার ম্যাডাম, ঠিক আছে? কেন সাহসের দরকার বলতে চাইলো বলো তো? মানে জেমস কথাটা রুথকে বলতেই চাইলো, ফ্রেশ স্টার্ট বলতে আমি বললাম, মানে আমি বলতে চাইলাম, জেমস বলছে যে
তোমাকে নিয়ে ফ্রেশ স্টার্ট করতে পারবে না। সেই জন্য বলছে যে এই বিষয়টা না একটা কারেজ দরকার। যখন ফলটার একদম নিমজ্জিত, ঠিক আছে, এখানে যে একটা লাভ মানে তোমার লাভের সিতে, সমুদ্রতে নিমজ্জিত, সেই অবস্থায় যদি ফলটারকে বলা হয় তুমি বেরিয়ে এসো, কতটা কঠিন সেইটাই বলছে যে দ্যাট ম্যাটার রিকোয়ার্স কারেজ, তাই না, সাহসের দরকার। রুথ বললো দেখো, রুথ এখানে তোমার জাস্ট ব্র্যাকেটটা দিয়ে দেবে, কেন যে ব্র্যাকেটগুলো দেয়নি, আগেও দেয়নি, তাই না। তাহলে রুথ এখানে বলছে, রুথ হু ইজ লুকিং অ্যাট ফলডার, যে ফলডারের দিকে তাকিয়েছিল, বিগিনস টু টুইস্ট হার হ্যান্ডস ইন ফ্রন্ট অফ হার অ্যাজ দো প্রেসিয়েন্ট অফ ডিজাস্টার। আচ্ছা বেশ, প্রেসিয়েন্ট শব্দটার কী অর্থ বলো তো? যেমন বলতে পারো ফর সিইং, ঠিক আছে। এখানে প্রেসিয়েন্ট অফ ডিজাস্টার শব্দটার অর্থ মানে পূর্ব থেকেই যখন মানুষ একটা অনুমান করে যে খারাপ হবে খারাপ হবে খারাপ হবে, এরকম একটা। ডিজাস্টার শব্দটার অর্থ এখানে খারাপ কিছু, এরকম, ঠিক আছে। তাহলে রুথ নিজের হাতগুলোকে টুইস্ট করতে থাকলো, মোজরাতে থাকলো। মানুষ অনেক সময় টেনশনে করে না, হাতগুলো মোজরায়। এটা কিন্তু ফলডারেরও হ্যাবিটটা ছিল। তাহলে রুথ কিন্তু এবার বুঝতে পেরেছে, যখনই ও অনুমান করে নিল যে কিছু একটা বিপদ হয়তো আসবে, তখন কিন্তু একটুখানি নার্ভাস হয়ে নিজের হাতটাকে মোজরাতে লাগলো, ঠিক আছে। ফলডার বলছে দেখো, মিস্টার ওয়াল্টার হাউ ইজ গুড এনাফ টু সে দ্যাট হি উইল হেল্প আস টু গিভ ইউ টু গেট ইউ আ ডিভোর্স। তাহলে কি বললো যে ফলডার এখনও তো কিছু জানে না, যেটা আমি আগের পার্টে অনেকবার বলেছি, এখনও একবার রিপিট করে দিচ্ছি। মানে রুথ হানিওয়েল এই জায়গাটা যদি না বুঝতে পারো, তাহলে লাস্টের যে মানে শেষ পর্যায়টুকু বুঝতে অসুবিধা হবে। রুথ হানিওয়েল যখন ফলডার গ্রেপ্তার হয়, তারপরে কিছুদিন পরে নিজেকে বিক্রি করে দেয়, ঠিক আছে, এবং একটা ইমোরাল রিলেশনে জড়িয়ে যেতে বাধ্য হয়, কেননা ওকে খেতে এবং পড়তে হতো, ঠিক আছে, যেহেতু কোনো রোজগারের রাস্তা ছিল না অন্যথায়, সেহেতু নিরুপায় হয়ে কিন্তু একটা অনৈতিকভাবে অন্যজনের সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেসিতে মানে তোমার জড়িয়ে গিয়েছিল, এবং এর জন্য সি ইজ নট এবল টু গেট আ ডিভোর্স নাও, ঠিক আছে। তো এইরকম নিজে যদি ইমোরাল কোনো রিলেশনে জড়িয়ে যায়, তাহলে কিন্তু ডিভোর্স পাবে না তখনকার সোসাইটিতে। কিন্তু ফলডার স্টিল ডাজন্ট নো ইট, জানে না কিন্তু, ঠিক আছে, এখনও পর্যন্ত জানে না ফলডার। সেই জন্য বলছে দেখো, মিস্টার ওয়াল্টার হাও বলেছিল, মানে একটু তোমরা আগের যে পার্টটা হয়েছিল সেখানে দেখেছিলে যে যদি সব কিছু আমাদের পক্ষে থাকে তাহলে আমি সাহায্য করবো বই কি, তাই না। ওয়াল্টার হাউ যখন বলেছিল যে টাকা পয়সা দরকার, ওকে। তাহলে এটা বললো, রুথ ফ্ল্যাশেস আ স্টার্টল গ্ল্যান্স অ্যাট জেমস অ্যান্ড ওয়াল্টার। রুথ একবার স্টার্টেড গ্ল্যান্স শব্দটা দেখো, স্টার্টেড নয় কিন্তু, একটা এল আছে, ঠিক আছে। স্টার্টল শব্দটার অর্থ এখানে চমকিত হয় আসলে, কিন্তু এখানে বলতে চাইছে একটা সারপ্রাইজড লুক, ঠিক আছে। দুজনের দিকে, জেমসের দিকে এবং ওয়াল্টারের দিকে, যে এরা এখন সাহায্য করবে, কেমন বিরক্ত লাগে। যখন করা উচিত ছিল তখন একটা করলে হতো, তখন ফলডারকে জেলে না দিয়ে কিছু একটা করলে হতো, কিন্তু এমন সিচুয়েশনে এমন কথা বলছে, সেই জন্য একটা অদ্ভুত দৃষ্টিতে ওদের দুজনের দিকে চেয়ে রইল রুথ। জেমস বলছে দেখো, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ প্র্যাকটিকেবল ফলডার। তাহলে ফলডারকে বলছে যে এইটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস নয়। দেখো, প্র্যাকটিক্যাল থেকে প্র্যাকটিকেবল এসছে, তাই না। মানে যে সচরাচর হয়ে থাকে, সচরাচর যেরকম আমরা সাহায্য করি মানুষকে ডিভোর্সের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, সেইটা কিন্তু এই ঘটনাতে অতটা প্র্যাকটিকেবল নয়। ফলডার বলছে বাট স্যার, মানে এখানে কি বলতে চাইলো ফলডার, এখানে শেষ করতে দেবে না, জেমস কথাটা বলে দেবে। দেখো, বাট স্যার এরকমভাবে বলতে চাইলো, কিন্তু স্যার মানে ও বলতে চাইলো যে ওয়াল্টার হাউ তো বললো আমাকে সাহায্য করবে। যাই হোক, কথাটা শেষ হলো না জেমস স্টেডিলি, কিন্তু জেমস আরও দৃঢ়ভাবে বললো, নাও মিসেস হানিওয়েল, ইউ আর ফন্ড অফ হিম। দেখো, বলছে যে তুমি ওকে পছন্দ করো। এখানে রুথ একদম ফ্র্যাঙ্কভাবে অ্যান্সার দেবে, ইয়েস স্যার, আই লাভ হিম, ঠিক আছে। সি লুকস মিজারেবলি অ্যাট ফলডার। সে তখন কি হলো, একটা হতাশার সঙ্গে, একটা দুঃখের সঙ্গে ফলডারের দিকে চেয়ে রইল। জেমস বলছে দেখো, দেন ইউ ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড ইন হিজ ওয়ে টু ইউ। তাহলে বলছে তুমি যদি ওর পছন্দ করো, ভালো যদি চাও, তাহলে তুমি এখনও কি ওর রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকবে? সেইটাই বললো। মানে জেমস ওকে জাস্ট বোঝাতেই চাইলো যে তুমি যদি থাকো না, এখনও তোমাদের রিলেশনটা যদি এইভাবেই থাকে বিবাহ বহির্ভূত, তাহলে কিন্তু আমি চাকরি ওকে দেবো না, কারণ এটা সম্ভব নয়, আমাদের একটা আইনের ব্যাপার আছে, চাকরি দিতে পারবো না আমি, সেটা বলতে চাইলো। দেখো, রুথ ইন আ ফেইন্ট ভয়েস, একটা ক্ষীণ, একটা দুর্বল ভয়েসে কি বললো, আই কুড টেক কেয়ার অফ হিম। ও অ্যান্সারটা কিন্তু এরকম দিল যে আমি ওর যত্ন নেবো, ঠিক আছে, আমি ওকে মানে সামনে দাঁড়িয়ে থেকে ওর কোনো ক্ষতি করবো না। জেমস বললো, দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান টেক কেয়ার অফ হিম উইল বি টু গিভ হিম আপ।
ঠিক আছে, মানে সবচেয়ে ভালো অবস্থা, ভালো পন্থা, ভালো উপায়ে তুমি যদি ওর কেয়ারই করতে চাও, যত্নই করতে চাও, ওর ফিউচার সম্পর্কে ভাবতে চাও, তাহলে তুমি না এবার ওকে ছেড়ে চলে যাও, অনেক হয়ে গিয়েছে তোমাদের এই পুরনো কাসুন্দি ঘাটা। ঠিক আছে, সেইটাই বললে যে এখন মানে ইটস হাই টাইম টু গিভ হিম আপ, সেইটাই বলতে চাইলো। দেখো ফল্ডার বললো নাথিং শ্যাল মেক মি গিভ ইউ আপ, কিন্তু মরিয়া ফল্ডার, আমি বললাম না মানে ফল্ডার এমনিতে উইক, কিন্তু যখনই রুথের এগেনস্টে কিছু হয় বা ওদের রিলেশনে বলা যদি হয় যে গিভ আপ করো, তখন কিন্তু ও একদম সেই মানে এত বেশি কারেজিয়াস হয়, তখন সাইলেন্টও ব্রাস্ট হয়ে যায় আর কি। বলো কোনো কিছুই আমাকে গিভ আপ মানে নাথিং শ্যাল মেক মি গিভ ইউ আপ, এমন কোনো ঘটনা পৃথিবীতে ঘটবে না যার জন্য তোমাকে আমার গিভ আপ করতে হয়, তোমাকে ছেড়ে যেতে হয়। ইউ ক্যান গেট এ ডিভোর্স, এখনও তো জানে না, না বলছে দেখো তুমি ডিভোর্স পেতে পারো, তো তুমি ডিভোর্স পাবে, তারপরে আমরা বিয়ে করে নেবো। দেয়ার হ্যাজ বিন নাথিং বিটুইন আস হ্যাজ দেয়ার। তাহলে দেখো এখানে কি বলতে চাইলো বলো তো, মানে ফল্টার বলছে আমাদের মাঝে তো কোনো মানে তোমার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠেনি, জাস্ট উই আর বেস্ট ফ্রেন্ডস, তাই না? এবার আমরা যদি ইমোরাল হতাম, আমাদের যদি ফিজিক্যাল ইন্টিমেসি হতো বা কিছু হতো, তাহলে কিন্তু ডিভোর্স পেতে না তুমি। এখনও স্টিল ফল্ডার জানে না যে অটোমেটিক অন্য কোনো একটা পার্সনের কাছে ও বিক্রি হয়ে গেছে, তোমার নিজেকে বিক্রি করে ফেলেছে। সেই জন্য বলছে যে আমাদের মাঝে সেরকম কিছু হয়নি, হলে তো আমরা ডিভোর্স পেতাম না, হলে তো আমাকে খারাপ বলতো মানুষের সমাজে। রুথ মোর্নফুলি শেকিং হার হেড উইদাউট লুকিং অ্যাট হিম। নো, কি আর বলবে ও, ও তো বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না। রুথ এখানে দেখো ফল্ডারের ক্ষতি কিন্তু করতে চায় না, রুথ এই কথাগুলোকে ফল্ডারের সামনে প্রকাশ না করে যেমন চলছে বিষয়টা মোটামুটি চলতে দিত। ও চাকরি বাকরি পেয়ে গেলে রুথ হয়তো তখন সত্যি কথাটা বলতো কিছুদিন যাওয়ার পরে। তাহলে মর্নফুলি দুঃখের সঙ্গে মাথাটাকে নাড়িয়ে বলল, কিন্তু তার দিকে আবার তাকানোরও সাহস নেই এখন আর রুথের, মানে কি করে বলবে, ও চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথাটা বলতে পারবে না, কেননা একে অপরের পছন্দের মানুষ ওরা। সেই জন্য বললো দেখো মাথা নিচু করেই যে নো। ফল্ডার বললো উই উইল কিপ অ্যাপার্ট টিল, তাহলে কি বলছে আমরা আলাদাই থাকবো টিল ইট ইজ ওভার, যতক্ষণ না পর্যন্ত ওভার হয়ে যায় বিষয়টা, যতক্ষণ না পর্যন্ত তুমি একটা ডিভোর্স মানে তুমি তার কাছ থেকে ডিভোর্স পাও মিস্টার হানিওয়েলের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো না। ইফ হি উইল ওনলি হেল্প আস উই প্রমিস, তাহলে কি বলছে যে তুমি যদি আমাদেরকে হেল্প করো, কাকে বলছে দেখো মানে রুথকেই বলছে, মানে আমাদেরকে বলতে কি তোমার নিজেকেও হেল্প করো আমাকেও হেল্প করো, যে ডিভোর্স পাবো আমি বা কিছু যদি আমাকে আশ্বাস দাও, তাহলে উই প্রমিস আমরাও একে অপরকে তোমার প্রমিস করব, ঠিক আছে, যে আমরা অ্যাপার্ট থাকবো। অ্যাপার্ট বলেছে দেখো, অন দ্য পার্ট, এ পার্ট এরকম। বেশ, তারপরে জেমস টু রুথ, রুথকে কি বলছে দেখো, জেমস বলে যে ইউ সি দ্য থিং প্লেনলি ডোন্ট ইউ, ইউ সি হোয়াট আই মিন। রুথ বললো যে তোমার আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না কি, মানে তুমি বুঝতে পারছো না যে মানেটা আমি বলতে চাইছি, কথাটা আমি বলতে চাইছি কি। রুথ কি বললো দেখো, জাস্ট অ্যাভাব এ হুইসপার, একটুখানি জোর গলায় বললো, জাস্ট অ্যাভাব এ হুইসপার, মানে তোমার বিড়বিড় বিড়বিড় করা, যেটা ভালো করে বোঝা যায় না, ঠিক আছে। হুইসপারে কিন্তু বুঝতে পারা যায়, আর মার মানে যেটা বোঝা যায় না। তাহলে বললো যে একটুখানি খুবই নিচু গলাতেই যে হ্যাঁ আমি বুঝতে পারছি। তাহলে কি বুঝতে পারছি বলো তো এখানে, যে জেমস আবার মানে রিপিট করে বলতে চাইলো যে আমি যেটা বলতে চাইছি সেটা হলো তুমি ফল্ডারের জীবন থেকে এবার চলে যাও, তাহলে ফল্ডার ভালোভাবে সেটেল করতে পারবে, ভালোভাবে কেরিয়ারটা গঠন করতে পারবে, ঠিক আছে। তখন রুথ বলল যে হ্যাঁ আমি বুঝতে পারছি। কক্সন কি বলছে টু হিমসেলফ, কক্সন নিজেকেই বলছে, যে ধীরে ধীরে বললো হয়তো, মানে তোমার সেলফ টকিং, তাই না, নিজেকে আমরা অনেক কথা বলি, দেয়ার ইজ আ ডেয়ার ওম্যান। তাহলে কক্সন এখানে কি ভেবে নিল, কক্সন বললো রুথ হয়তো রাজি হয়ে গেছে, মানে কক্সন ভাবলো জেমসের এই কথাগুলো শুনে রুথ বুঝতে পেরেছে এবং রুথ ফল্ডারকে ছেড়ে যেতে রাজি হয়ে গিয়েছে। সেই জন্য বললো দেয়ার ইজ এ ডিয়ার ওম্যান, বা খুব সুন্দর মহিলা, খুব ভালোভাবে বুঝে গিয়েছে ব্যাপারটা। কিন্তু হবে দেখো সব উল্টো। জেমস বললো দ্য সিচুয়েশন ইজ ইম্পসিবল, জেমস বললো সিচুয়েশন এই যে পরিস্থিতি, এরকম একটা মানে বিতিকিচ্ছিরি ব্যাপার, তাই না, এত অস্বস্তিকর পরিবেশ, একদিকে ইমোরাল, একদিকে ফরজারি, একদিকে বিবাহ বহির্ভূত সম্পর্ক, একদিকে আবার ঘুরিয়ে পেঁচিয়ে তাদের সঙ্গে দেখা হওয়া। সেই জন্য বলছে পরিস্থিতিটা এত বিচ্ছিরি, এত ইম্পসিবল, সেটাকে আমি ঠিক করতে পারছি না। রুথ বললো মাস্ট আই স্যার, তাহলে কি বলছে যে মাস্ট আই স্যার, আমাকে কি ছাড়তেই হবে, ওই বিষয়টাকে বলছে, কিন্তু সিচুয়েশনের জন্য নয় কিন্তু, ঠিক আছে, মানে গিভ আপ কি করতেই হবে। জেমস কি বলছে দেখো, ফোর্সিং হিমসেলফ টু লুক অ্যাট হার, কোনো রকমে তার দিকে একবার জোর করে তাকালো। আই পুট ইট টু ইউ ম্যাডাম, তাহলে কি বলছে দেখো আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি কি করবে না করবে দেখো। হিজ ফিউচার ইজ ইন ইউর হ্যান্ডস, ওর ফিউচার কিন্তু তুমি নির্ধারিত করতে পারো, মানে তুমি যদি ইউ আর রেডি টু গিভ হিম আপ দেন হি উইল গেট দ্য জব, আদারওয়াইজ নট, তাই না।
রুথ মিজারেবলি, রুথ কি করবে, দুঃখের সঙ্গে বলল দেখো যে আই ওয়ান্ট টু ডু দ্য বেস্ট ফর হিম, আমি তার জন্য সবচেয়ে ভালো জিনিসটাই করতে চাই। জেমস দেখো এখানে বলছে আ লিটল হাস্কলি, এই শব্দটার কী অর্থ, এটা বলতে পারো হোর্সলি, মানে একটুখানি কর্কশ গলায়, রূঢ় গলায় বলছে যে দ্যাটস রাইট, দ্যাটস রাইট। এইবার এই রকম সেন্টেন্স বারে বারে শুনলে একটা বয়স্ক মানুষের কী রকম অনুভূতি হয়, তাই না? যে আই ওয়ান্ট টু ডু বেস্ট ফর হিম, আমি সবচেয়ে ভালো করতে চাই, আমি কোনো খারাপ কিছু করতে চাই না, যা কিছু হচ্ছে ওর জন্যই হচ্ছে, এটা তো মানতেই হবে, তাই না? সে নিজে জানতেই হোক অজান্তেই হোক। তাহলে এখানে জেমস কথাটাকে এড়িয়ে বললো বেশ ঠিক আছে, ঠিক আছে, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আমরা যেমন বলি যখন কোনো কিছু মানে তোমার হিসাবের বাইরে চলে যায়। তারপর ফল্ডার বলছে দেখো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ আর নট গোয়িং টু গিভ মি আপ আফটার অল দিস। তাহলে কি বলছে যে আমি তো বুঝতে পারছি না, ফল্ডারের মাথায় কিন্তু আপাতত কোনো কিছু ঢুকছে না, ঠিক আছে? যে মানে ও তো বুঝতে পারলো যে জেমস বলতে চাইছে গিভ আপ করতে, ছেড়ে যেতে, ব্রেকআপ করতে, কিন্তু বললো যে তুমি এত কিছু হয়ে যাওয়ার পরেও আমাকে ছেড়ে চলে যাবে, মানে আমি স্টিল জেল খেটেলাম, 2-2.5 বছর তোমার জন্য আমি লস হলো, মানে ইন্ডেক্স করে বলছে না তোমার জন্যই। এই দিক থেকে ফল্ডার ভালো, এইটাই তো মানে তোমার ভেঙে যাওয়ার মূল একটা রিজন, যখন বলে তোমার জন্য এই, তোমার জন্য ওই, জাস্ট এই জিনিসটা বলতে চাইছে না, কিন্তু ও কারণটাকে বোঝাতে চাইছে যে এত কিছুর পরেও যদি ছেড়ে মানে যদি আমরা পার্ট হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। দেয়ার ইজ সামথিং স্টার্টিং ফরওয়ার্ড টু জেমস, স্যার কিছু তো আছে আমাদের মাঝে, তাই না? দেখো জেমসের দিকে তাকে উদ্দেশ্য করে বললো স্যার আই সোয়ার সোলেমলি দেয়ার হ্যাজ বিন নাথিং বিটুইন আস। তাহলে কিছু আছে কিন্তু সেই রকম কিছু নেই যার জন্য ও ডিভোর্সটা পাবে না, আমাদের মাঝে কোনো ইমোরাল রিলেশন গড়ে ওঠেনি, ঠিক আছে? কিন্তু ওদের মাঝে গড়ে না উঠলে কী হবে, হয়ে তো গিয়েছে। তাহলে দেখো জেমস বলছে আই বিলিভ ইউ ফল্ডার, আচ্ছা বেশ ঠিক আছে ফল্ডার, আমি তোমাকে বিশ্বাস করছি তো, কাম মাই ল্যাড। তাহলে ল্যাড আর ল্যাস এগুলো তোমার কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বলা হয়, ল্যাড বলা হয় ছেলেদেরকে, ল্যাস বলা হয় মেয়েদেরকে, ঠিক আছে? বি অ্যাজ প্লাকি অ্যাজ সি ইজ, প্লাকি শব্দটার অর্থ দেখো ব্রেভ, ঠিক আছে, সাহসী। বলেছে ওর যতটা সাহস আছে তুমিও ততটা সাহসী হও। মানে এখানে কি বলতে চাইলো দেখো যে এই যে এই লাইনটা বলার মাঝে না জেমস ফল্ডারের মাঝে একটা সন্দেহ ভরে মানে তোমার এন্টার করবে, মানে এই মুহূর্তে এখানে একটা মানে ফল্ডারের জায়গায় যদি আমরা থাকতাম তবেই বুঝতে পারতাম সিচুয়েশনটাকে, আমাদের বোঝার চেষ্টা করতে হবে, ইটস ভেরি হার্ড টু বি আন্ডারস্টুড। কেননা আমি বলি এখানে জেমস বলতে চাইলো যে দেখো রুথ হানিওয়েল এই সিচুয়েশনেও প্লাকি, মানে এই সিচুয়েশনেও ব্রেভ আছে, কেননা ও কিন্তু শিওর যে আমি ডিভোর্সটা পাবো না, ঠিক আছে? তাহলে এখানে ফল্ডার পরের সেন্টেন্সটা দেখো যে জাস্ট নাও ইউ ওয়্যার গোয়িং টু হেল্প আস, জাস্ট নাও দিয়ে আবার ওয়্যার বলেছে, কেন এরকম বলেছে দেখো, হি স্টার্টস অ্যাট রুথ, আচ্ছা বেশ এখানে তোমার স্টেয়ার হতো, স্টার্টস নয়, ঠিক আছে? স্টেয়ার মানে তোমার তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, স্টেয়ার অ্যাট রুথ হু ইজ স্ট্যান্ডিং অ্যাবসলিউটলি স্টিল, হিজ ফেস অ্যান্ড হ্যান্ডস টুইচ অ্যান্ড কুইভার অ্যাজ দ্য ট্রুথ ডনস অন হিম, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ নট বিন। তাহলে নট বিনের পরে ও আর কিছু বলতে পারলো না, ঠিক আছে ফল্ডার। দেখো এখানে যখন বললো জেমস যে তোমার মহিলাটা এত ব্রেভ হয়ে আছে এখনও, এখানে ফল্ডার ধীরে ধীরে এবার বুঝতে পারলো যে রুথ কেন একবারও বলছে না জোর দিয়ে আই ক্যান গেট এ ডিভোর্স। ধীরে ধীরে এইবার ফল্ডার বুঝতে পারলো যে যখনই জেমস বলেছে ওর মাঝে সাহস আছে, মানে কি ও জীবন ধারণের জন্য কোনো একটা রাস্তায় গিয়েছে, আর কোন রাস্তায় যেতে পারে একটা মেয়ে এই সময়ে সেইটা ফল্ডার ভালোভাবেই বুঝতে পারলো, ঠিক আছে? এবার ফল্ডার যখন বুঝিয়ে নিল যে হয়তো কারোর সঙ্গে ওর একটা ইমোরাল রিলেশন গড়ে উঠেছে, এইবার মানুষটার মাথায় কি হয়, বজ্রপাত হবে, সেটাই, তাই না? বলছে জাস্ট নাও ইউ ওয়্যার গোয়িং টু হেল্প আস, হি স্টেয়ার্স অ্যাট রুথ, জাস্ট নাও ইউ ওয়্যার বলতে রুথকে বলেছে, ঠিক আছে? তাহলে বলছে যে এখন তুমি এইভাবে আমাকে সাহায্য করবে, মানে কোনভাবে, আগে যা হয়েছে হয়েছে, এখন কি তুমি ছেড়ে গিয়ে আমাকে সাহায্য করবে, সেইটা। এবার রুথের পজিশনটা দেখো অ্যাবসলিউটলি স্টিল, সোজা দাঁড়িয়ে আছে, ও কিন্তু আর ওর মাঝে নেই, হিজ ফেস অ্যান্ড হ্যান্ডস টুইচ অ্যান্ড কুইভার, এবং কি হলো ফল্ডারের ফেসটা দেখো ফেস অ্যান্ড হ্যান্ডস টুইচ, তার মাথা হাতগুলো কাঁপতে থাকলো, ঠোঁটটা কাঁপতে থাকলো, কুইভার অ্যাজ দ্য ট্রুথ ডনস অন হিম, ডনস অন শব্দটার অর্থ যখন মানে সত্যটা
তার উপরে মানে তোমার বর্ষিত হলো, ঠিক আছে। মানে ফল্ডার নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট রুথ হ্যাজ নট বিন পিওর ডিউরিং হিজ অ্যাবসেন্স। বুঝতে পারলে, যখন ফল্ডার জেলে ছিল তখন কিন্তু ও নিজেকে আর পবিত্র রাখতে পারেনি। হোয়াট ইজ ইট, ইউ হ্যাভ নট বিন, তাহলে কি বলছে, কি বিষয়টা বলো। ইউ হ্যাভ নট বিন, তুমি আর কিছু বলতে পারলো না, কিন্তু ওয়াল্টার বললো ফাদার। এবার দেখো, যখন ওয়াল্টার বুঝতে পারছে যে ফল্ডারের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, সমস্ত সত্যিটা হয়তো বুঝতে পেরে গিয়েছে, তখন জেমসকে বললো, মানে বাবা তুমি এসব কেন বললে, এইসব মানে বোঝাতে চাইছে। জেমস হারিডলি দেয়ার জেমস সিচুয়েশনটাকে সামাল দেওয়ার চেষ্টা করলো দ্রুততার সঙ্গে। দ্যাট উইল ডু, আচ্ছা বেশ, সব ঠিক হয়ে যাবে। আই উইল গিভ ইউ ইউর চান্স ফল্ডার, আমি তোমাকে তোমার সুযোগটা দেবো তো। ডোন্ট লেট ইউ নো হোয়াট ইউ ডু উইথ ইউর সেলফ, দ্যাটস অল। তাহলে কি বলছে যে ডোন্ট লেট ইউ নো, মানে ডোন্ট লেট ইউ নো আস, তুমি আমাদেরকে জাস্ট এইটা প্রকাশ করো না যে ইউ ডু ইউর সেলফ। বলতে গেলে কি বলেছে, মানে এই অফিসে তুমি এখন তোমার প্রাইভেট ব্যাপারগুলোকে নিয়ে ডিসকাস করো না, মানে রুথের সঙ্গে তুমি কি করবে, রুথকে কি জানতে চাইবে, রুথের কাছ থেকে না জানতে চাইবে, সেই জায়গাগুলো প্লিজ এইখানে ডিসকাসটা আর শুরু করো না, সেইটাই বলতে চাইলো, ঠিক আছে। জাস্ট লাইনটা কঠিন কিন্তু। তারপরে দেখো ফল্ডার বলছে যে অ্যাজ ইফ হি হ্যাজ নট হার্ট, স্বাভাবিক এইটাই, কোনো কথাই এখন মাথায় ঢুকবে না, কিন্তু যখনই ও বুঝে নিয়েছে যে রুথের মানে একটা ইমোরাল রিলেশন গড়ে উঠেছে, যেটা ওকে ডিভোর্স দিতে, মানে তোমার সোসাইটিতে ডিভোর্স দেবে না, ঠিক আছে, ওর ডিভোর্স আর পাবে না এর জন্য, যেহেতু নিজেকে বিক্রি করে দিয়েছে, নিজের কোনো অস্তিত্ব নেই, তখন কিন্তু ওর মাথায় আর কোনো কিছুই কাজ করছে না। রুথ এই প্রথম ফল্ডার এইভাবে নাম নিল, তাই না, এতক্ষণ পর্যন্ত নাটকে কোথাও নাম নেই দেখবে। ফল্ডার বললো রুথ কি ব্যাপার, মানে জিজ্ঞাসা করছে। দেখো রুথ লুকস অ্যাট হিম, রুথ আর কি করবে, তার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড ফল্ডার কভার্স হিজ ফেস উইথ হিজ হ্যান্ডস, এবং হাত দিয়ে বুকটা ঢাকলো। দেয়ার ইজ এ সাইলেন্স, এবং এইটাই সবচেয়ে বড় কথা, দেয়ার ইজ এ সাইলেন্স। যেখানেই সাইলেন্স সেখানেই জানবে অনেক কিছু শব্দ আছে, মানে সাইলেন্ট ট্রিটমেন্টগুলো খুব ভালো। যেমন হ্যারল্ড পিন্টারের লেখাতে প্রচুর পজ থামা, ঠিক আছে, একটা লাইন দিয়ে একটুখানি থামে, আবার শব্দ, আবার লাইন, এরকম। তাহলে এইবার কিন্তু ফল্ডারের বুঝতে আর কিছু বাকি রইলো না, যে হয়ে গিয়েছে কাজ যা হবার, আর আমার উদ্ধার নেই, ঠিক আছে, আই এম নট এবল টু গেট মাই লাভ, সেইটাই। কক্সন হঠাৎ করে কি বলবে, কক্সন এবার সমস্ত কিছুকে মানে ঠিক করার চেষ্টা, একটা আপ্রাণ করবে, শেষ চেষ্টা। দেখো তাহলে কক্সন কি বলছে, দেখো দেয়ার ইজ সামওয়ান আউট দেয়ার, এই হলো সিচুয়েশনের একটা মোড়, যেটাকে বলা হয় তোমার একটা ক্লাইম্যাক্স পয়েন্টের, মানে শুরুটা এখানে হলো, যে বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, ও কিন্তু নোটিস করেছে। রুথকে বলছে দেখো গো ইন হিয়ার, এইখানে এসো, ঠিক আছে, ইউ উইল বেটার বাই ইয়োর সেলফ ফর আ মিনিট। তাহলে কি বলছে, ইউ উইল ফিল বেটার বাই ইয়োর সেলফ ফর এ মিনিট, মানে এখানে কি বলছে যে অফিসে এবার ওদের দুজনকে, ফল্ডারকে আর তোমার রুথকে দুজনকে একটুখানি প্রাইভেটে গিয়ে কথা বলতে বললো, মানে তোমরা দুজনে জাস্ট ভিতরে যাও, দিয়ে কথা বলো অফিস রুমের ভিতরে। এবার ধরো না অফিসের একটা বারান্দায় দাঁড়িয়ে আছে, এবার সবাই মিলে কথা বলছে, এবার বাইরে কেউ একজন এসেছে, এবার অফিসের ব্যাপার তো, ফল্ডারকে তো সবাই মোটামুটি চেনে যে জেল খেটে এসেছে, এবার যদি কোনো কথা ওঠে সেই জন্য বলছে কে এসেছে সেটা এখন তো বুঝতে পারছি না, তোমরা একটু ভিতরে গিয়ে কথা বলো, যাও তোমরা একে অপরের সঙ্গে কথা বলে, যাও বলার বলবে। হি পয়েন্টস টু দ্য ক্লার্কস রুম, ক্লার্কের রুমের দিকে তাকালো, মানে ওখানে গিয়ে কথা বলো। অ্যান্ড মুভস টুয়ার্ডস দ্য আউটার অফিস, এবং কক্সন নিজে আউটার অফিসে বেরিয়ে গেল, কিন্তু মানে কে এসেছে সেটা দেখার জন্য, খুব ইম্পর্টেন্ট জায়গাটা কিন্তু। ফল্ডার ডাজন্ট মুভ, ফল্ডারের নড়ার আর কোনো ক্ষমতা নেই, কেননা ফল্ডার বলতে পারো যে পুরোপুরি মানে তোমার মেন্টাল দিক থেকে মারা গিয়েছে কিন্তু, ঠিক আছে, হি ডাইড ফ্রম হিজ মেন্টাল অ্যাসপেক্ট। রুথ পুটস আউট হার হ্যান্ড টিমিডলি, রুথ লজ্জাভাবে তার হাতটাকে ধরলো, ঠিক আছে। হি শ্রিংস ব্যাক ফ্রম দ্য টাচ, সে নিজেকে সরিয়ে নিল। কেন সরিয়ে নিল, মানে এইবার ফল্ডার হেজিটেট করছে টু টাচ রুথ, হু হ্যাজ ডিসাইডেড টু গিভ হিম আপ, তাই না। এবার যেহেতু ওদের মাঝে আর কোনো বন্ড থাকবে না, রুথ যেহেতু তাকে মানে তোমার গিভ আপ করার জন্য রেডি হয়ে গিয়েছে, আর তো কোনো উপায়ও নেই ওর কাছে, তাই না, রুথও কিন্তু নিরুপায়, সেই জন্য ফল্ডার শ্রিঙ্ক ব্যাক, নিজেকে মানে তোমার কুঞ্চিত করে নিল, ওই টাচটা নিতে পারলো না, মানে রুথ যে হাতটা ধরলো। সি টার্নস অ্যান্ড গোজ মিজারেবলি ইনটু দ্য ক্লার্কস রুম উইথ আ ব্রাস্ক মুভমেন্ট হি ফলোজ। তাহলে কি হলো, ওই টাচটা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরে তোমার বেশ দুঃখীভাবেই কষ্ট করে করে মিজারেবলি, ঠিক আছে, সে ক্লার্কের রুমে গেল, যেখানে আমাদের কক্সন ইশারাই বলেছিল, কক্সন বললো যেখানে যেতে। উইথ এ ব্রাস্ক মুভমেন্ট, মানে কি বলো তো, ব্রাস্ক মুভমেন্ট এমনিতে অনেক কিছু হয়, কিন্তু এখানে বলতে চেয়েছে নার্ভাস মুভমেন্ট, মানে ধীরে ধীরে কি হলো, ফল্ডারও ওর পিছন পিছন যাবে। উইথ এ ব্রাস্ক মুভমেন্ট হি ফলোজ, কিন্তু ওই যে টাচটা নিল না, কিন্তু একা একা জাস্ট ও গেল, তারপরে এবারে যাচ্ছে। সেই জিংহার
by the shoulder just inside the doorway. Coxswain shuts the door. তাহলে কি হলো, ওই যে তোমার কাঁধ মানে সেইজিং হার বাই শোল্ডার মানে কি, ওই যে কাঁধের দিকে তাকাত তাকাত আর কি ডোরওয়ের দিকে গেল, ফল্ডার পিছনে পিছনে গেল, কক্সন দিয়ে দরজাটাকে বন্ধ করে দিল, মানে ওরা ভিতরে কথা বলুক, ক্লার্কস রুমের দরজাটা কিন্তু বন্ধ আছে, তোমাদেরকে পরিবেশটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। জেমস কি বলছে দেখো এবার, পয়েন্টিং টু দ্য আউটার অফিস, আউটার অফিসের দিকে তাকিয়ে বললো, গেট রিড অফ দ্যাট হু এভার ইজ ইট। আচ্ছা বেশ, এই সব বিষয় বাদ দাও এবার, কে বাইরে কে আসে, ঠিক আছে, এটা জেমস বললো। ওকে, সোয়েডেল বলছে দেখো, ওপেনিং দ্য অফিস ডোর খুললো, ইজ ইন এ স্কেয়ার্ড ভয়েস, একটু ভীতভাবে বললো। কেন ভীতভাবে বললো, কে এমন এসছে দেখো, ডিটেকটিভ সার্জেন্ট। এ তেরি কেন ব্লিস্টার দেয়, এটা কি নাম, উইস্টার, আমরা পেয়েছিলাম না সার্জেন্ট, সেই যে তোমার যিনি এসেই তো আমাদের ফল্ডারকে গ্রেপ্তার করেছিল, ঠিক আছে। দেখো লেখাটা একটু ভূমিকম্প হয়ে গেল মনে হলো, বুঝে নাও, তোমরা নামটা জানো, উইস্টার, ঠিক আছে, যে ডিটেকটিভ সার্জেন্ট উইস্টার, যিনি আর কি ফল্ডারকে গ্রেপ্তার করেছিল আগে, আমরা চিনি তাকে কিন্তু, তাই না। এবার দেখো উইস্টার এসেছে মানে কি, এবার আবার কোনো আপদ ঘটে গিয়েছে, এরা তো কাউকে ইনভাইট করেনি উইস্টারকে পার্টির জন্য বা কোনো কিছুর জন্য। দ্য ডিটেকটিভ সার্জেন্ট ডিটেকটিভ প্রবেশ করলো, অ্যান্ড ক্লোজেস দ্য ডোর বিহাইন্ড হিম, এবং সেই আউটার অফিসের দরজাটা কিন্তু বন্ধ করে দিল। এইবার পরিবেশটা তোমরা একবার বোঝো, যে একটা অফিসের মধ্যে আউটার অফিসটা বন্ধ আছে, আউটার অফিসের ডোরটা, তার ভিতরে কজন পার্সন আছে, সোয়েডেল আছে, কক্সন আছে, মিস্টার জেমস হাও আছে, মিস্টার ওয়াল্টার হাও আছে, এবং নতুন অতিথির এবার তোমার পদার্পণ ঘটলো, তিনি হলেন আমাদের উইস্টার। আর সেই অফিসেরই একটা রুমে, তোমার ক্লার্কস রুমে, সেখানেও ডোরটা বন্ধ আছে, এবং ভিতরে কে কে আছে, ফল্ডার আছে আর রুথ হানিওয়েল আছে। ওকে, উইস্টার বলছে দেখো, সরি টু ডিস্টার্ব ইউ স্যার, তাহলে আপনাদেরকে মানে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। এ ক্লার্ক ইউ হ্যাড হিয়ার 2 years and half ago I arrested him in this room। তাহলে কি বলছে, সে আপনাদের একটা ক্লার্ক ছিল না, আপনাদের একটা ক্লার্ক ছিল মানে 2-2.5 বছর আগে, যাকে আমি এই রুমটাতেই অ্যারেস্ট করেছিলাম, ঠিক আছে। সেইটা মানে কাকে উদ্দেশ্য করে বলছে, ফল্ডারকে উদ্দেশ্য করে বলছে দেখো। তারপরে কি হলো, জেমস বলছে হোয়াট অ্যাবাউট, হ্যাঁ কিন্তু মানে তাকে নিয়ে কি জানতে চাইছেন, কি হয়েছে কি। ওয়েস্টার বলছে দেখো, আই থট পারহ্যাপস আই মাইট গেট হিজ ওয়্যার অ্যাবাউটস ফ্রম ইউ। দেয়ার ইজ অ্যান অকওয়ার্ড সাইলেন্স। তাহলে বলছে যে আমি ভাবলাম যে আপনাদের কাছ থেকে তার ইতিবৃত্তান্ত হয়তো জানা যাবে। মানে হোয়ার অ্যাবাউটস মানে কি, এটা আমাদের অনেক ছোটোবেলাকার একটা পরিচিত শব্দ। হোয়ার অ্যাবাউটস মানে এ ম্যান হোয়ার হি লিভস, হোয়ার হি গোজ, কোথায় যায় কোথায় থাকে, এই সমস্ত কিছু, তাই না। যেহেতু এখানে ক্লার্কের অফিসে চাকরি করতো, তাই আপনাদের কাছে আমি এলাম তার হোয়ার অ্যাবাউটস জানতে, সে কোথায় যায় না যায় সেই সমস্ত কিছু জানতে, ঠিক আছে। দেয়ার ইজ অ্যান অকওয়ার্ড সাইলেন্স। দেখো সাইলেন্স মানেই মারাত্মক, মানে এমনিতেই রাত, তার উপর বলছে রাত 12টা 1, মানে মধ্যরাত, আরও খারাপ জিনিস, অকওয়ার্ড সাইলেন্স, এত মানে বিচ্ছিরি একটা সাইলেন্স চারিদিকে, অস্বস্তিদায়ক। এবার কক্সন মানে কেন উইস্টার এলো, যে উইস্টার এরকম কেন হঠাৎ করে প্রশ্ন করছে, সেটাও অ্যান্সারটা তোমরা পাবে, জাস্ট পেশেন্স। কক্সন বলছে, প্লেজেন্টলি কামিং টু দ্য রেস্কিউ, উই আর নট রেসপন্সিবল ফর হিজ মুভমেন্টস, ইউ নো দ্যাট। তাহলে কি বলছে, যে এই যে সাইলেন্সটা ছিল না, এই সাইলেন্সটাকে রেস্কিউ করলো, উদ্ধার করলো, প্লেজেন্টলি কামিং টু দ্য রেস্কিউ, মানে এই যে তোমার বরফের চাঙড়টাকে ভেঙে এবার একটুখানি আগুন লাগালো, আই মিন সাইলেন্সটাকে ভেঙে কথার স্রোতটাকে বয়ে দিল। দিয়ে কি বলছে, যে ও কোথায় যায় না যায়, হিজ মুভমেন্টস, তা নিয়ে আমরা কী করে জানবো, সেটার জন্য তো আমরা দায়ী নয়, সেটা বললো। দেখো জেমস বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ হিম। জেমস এবার অরিজিনাল প্রশ্নটা করেছে, যেটা আমাদের মনেও ঘুরছে, ও তো ছাড়া পেয়ে গিয়েছে জেল থেকে, তাহলে আবার কি করবে ওকে নিয়ে। জেমস বলছে যে আপনি কি করতে চান, কি ওর সঙ্গে এবার কি করতে চান। এবার দেখো উইস্টার বলছে, হি হ্যাজ ফেইলড টু রিপোর্ট হিমসেলফ দিস লাস্ট 4 weeks। তাহলে এই হলো ওর একটা তোমার মানে ক্রাইম বলতে পারো। এমনিতে কি হয়েছে, ও ছাড়া পেয়ে যাওয়ার পরে হয়তো কন্ডিশন ছিল যে মোটামুটি 3 বছরের যেহেতু শাস্তি ছিল, তাই না, তাই এখানে হয়তো বলেছিল যে 3 বছর যতদিন না পর্যন্ত পূর্ণ হবে ততদিন অবধি ওকে হয়তো থানায় গিয়ে হাজিরা দিতে হবে, যেমন দিতে হয় কোনো আসামিকে দিতে হয় না, সেইটাই। তাহলে বলছে যে উইস্টার বলল ও কিন্তু লাস্ট 4 weeks থেকে 4 সপ্তাহ থেকে থানায় গিয়ে নিজের হাজিরা দিতে যায়নি, সেই জন্য আমরা আবার খোঁজে এসেছি ওর। এটা কিন্তু একটা ক্রাইম, ঠিক আছে, যখন তুমি বাধ্য হাজিরা দিতে তখন তোমার থানায় যেতেই হবে। এবার দেখো একটা কথা এখানে বলে রাখি, বোধহয় এই যে 4 weeks জায়গায় কোনো বইয়ে লেটলি আছে, ঠিক আছে, LATELY,
এই স্পেলিংটা আছে দেখবে, মানে হি হ্যাজ ফেল টু রিপোর্ট হিমসেলফ লেটলি, এরকম আছে বোধ হয়। ঠিক আছে, এক এক শব্দ এখানে জাস্ট স্পেসিফিক করে দিয়েছে 4 সপ্তাহ থেকে। তাহলে ওয়াল্টার বলছে যে হাউ ডু ইউ মিন মানে এই সমস্ত কথা বলে তুমি কি বোঝাতে চাইলে। ঠিক আছে, বেশ, এখানে জাস্ট এই জায়গাটুকু কোনো কোনো বইয়ে আলাদা আছে, কিন্তু ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট দ্য পয়েন্ট। ঠিক আছে, টিকিট অফ লিভ ওন্ট বি আপ ফর অ্যানাদার 6 months স্যার। তাহলে টিকিট অফ লিভ এইটা কারণটা বললো যে কেন হাজিরা দিতে হবে, তাহলে বললো যে 6 মাস পর্যন্ত ওর কোথাও অন্য কোথাও যাওয়ার কিন্তু মানে টিকিট অফ লিভ শব্দটার কী অর্থ, মানে কোনো একটা স্থান প্রত্যাখ্যানের জন্য, মানে কোনো একটা স্থান ছেড়ে যাওয়ার জন্য আমার একটা পারমিশন, সেইটাই ও যেহেতু একটা ক্রাইম করেছে, মানে একটা যেহেতু ভিকটিম, তাই না, সেহেতু ওর কোথাও অন্যত্র যাওয়ার পারমিশনটা নেই, কিন্তু ও যেহেতু হাজিরা দিচ্ছে না তাই আমাদের একটা সন্দেহ হয়েছে হয়তো কোথাও চলে গিয়েছে, সেই জন্য আমরা আপনার কাছে জানতে এসেছি। হ্যাজ হি টু কিপ ইন টাচ উইথ দ্য পুলিশ স্টেশন দেন, তাহলে তারপর থেকে ওয়ার্ল্ডটা জিজ্ঞাসা করলো যে তারপর থেকে কি মানে তোমার জেলেই পুলিশ স্টেশনে গিয়েছিল, ঠিক আছে, পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা টাজিরা দিয়েছিল। উইস্টার বলছে দেখো উই আর বাউন্ড টু নো হোয়ার হি স্লিপস এভরি নাইট, তাহলে বলছে যে আমরা কিন্তু মানে এইটা আমাদের জানার অধিকার, বাউন্ড টু নো, যে কোথায় সে প্রতিদিন ঘুমোয়, কোথায় থাকে না থাকে, ঘুমোয় বলতে কি বলেছে সারাদিনের কাজকর্ম এবং কোথায় থাকে না থাকে ওটা দিনের হিস্ট্রিটা আমাদেরকে জানতে হয়। আর ও যেহেতু একটা গোয়েন্দা ব্যাপার, এই লাইনগুলো কিন্তু বইয়ে নেই, ঠিক আছে, কোনো কোনো বইয়ে দেখবে পাবে না, কিন্তু তোমরা লিখে নিও, শর্ট কোয়েশ্চেন দিতে পারে। আই ডিয়ার সে উই শুডেন্ট ইন্টারফেয়ার স্যার ইভেন দো হি হ্যাজেন্ট রিপোর্টেড হিমসেলফ, তাহলে কি বলছে যে আমার তো মনে হয় যে তোমার এখানে যেমন এই যে হোয়ার অ্যাবাউটসের জায়গায়, আচ্ছা বেশ, এখানে কোনো কোনো বইয়ে হোয়ার অ্যাবাউটস আছে, আবার কোনো কোনো বইয়ে দেখবে হি স্লিপস এভরি নাইট এরকমভাবে দেওয়া আছে। তাহলে কি বলছে যে আমার এই সমস্ত বিষয়ে আপনাদের মাঝে ইন্টারফেয়ার করাটা ঠিক হয়নি, নাক গলানোটা, জাস্ট মানে ও যেহেতু রিপোর্ট করেনি তাই আমি এখানে খোঁজ নিতে এসেছি। বাট উই হ্যাভ জাস্ট হার্ড দেয়ার ইজ আ সিরিয়াস ম্যাটার অফ অবটেইনিং এমপ্লয়মেন্ট উইথ ফর্জড রেফারেন্স, তাহলে এই যে আর একটা ক্রাইম ফল্ডারের অজান্তি হয়ে গেল। কি ক্রাইম দেখো, ওখানে বলেছিল যে জেল থেকে ছাড়া পাওয়ার পরে ও 2টো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, তাই না, সেখানে গিয়েও ছিল এবং সেখানে ও নিজের কিন্তু ইতিবৃত্তান্তটা বলতে বাধ্য হয়েছিল, কিন্তু প্রাইমারিভাবে লোকগুলো ভেবে নিচ্ছে, সোসাইটির মানুষগুলো ভেবে নিচ্ছে একটা মানুষ যদি একটা যে ক্রাইম করেছে তাকে যদি চাকরি দেওয়া হয় তাহলে আমরা কী ভাবি, হয়তো ওর দোষটাকে চাপা রেখেছে সেই জন্য তো চাকরি দিয়েছে, সেই জন্য এখানে উইস্টারের মনে ধারণাও হচ্ছে এটা, এবং সমস্ত হয়তো পুলিশ ডিপার্টমেন্টেই যে ফল্ডার আবার হয়তো কোনো ফর্জড রেফারেন্স দিয়ে অর্থাৎ ফেক রেফারেন্স দিয়ে মিথ্যা কোনো তোমার কি বলবো মিথ্যা কোনো আর কি তথ্য দিয়ে নিজে আবার কোথাও চাকরিতে তোমার বা এমপ্লয়ের হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, এমপ্লয় হওয়ার, সেইটা একটা ক্রাইম, সেই জন্য আমি ওখানে একে মানে তদন্ত করতে এসেছি। হোয়াট উইথ দ্য টু থিংস টুগেদার উই মাস্ট হ্যাভ হিম, তাহলে কি বলছে এই যে এই দুটো জিনিস হয়ে গেল, একটা হলো তোমার ফর্জ রেফারেন্স, আর একটা যেহেতু থানায় রিপোর্ট দিতে ভুলে যায়, হাজিরা দিতে যায় না, সেই জন্য আমাদের তাকে দরকার, উই মাস্ট হ্যাভ হিম, ঠিক আছে, দরকার এরকম। আগেন দেয়ার ইজ এ সাইলেন্স, তারপর আবার একটা সাইলেন্স। ওয়াল্টার অ্যান্ড কক্সন স্টিল গ্ল্যান্সেস অ্যাট জেমস, এবার স্টিল গ্ল্যান্সেস শব্দটার কি মানে অর্থ বলো তো, স্টিল গ্ল্যান্সেস মানে মানে যখন আমরা অন্যের মনে কি চলছে না চলছে সেইটা বোঝার জন্য তার দিকে একবার তাকায়, সেইটাকে বলা হয় স্টিল গ্ল্যান্সেস, একটা চোরা চাহনি, ঠিক আছে। এবার এইসব কথা শুনে জেমসের মনে কি প্রভাব পড়বে, অর্থাৎ জেমস কি বলে দেবে যে যাকে আপনি খুঁজছেন সে এখন আমাদের অফিসেই আছেন, ওই দেখুন ক্লার্কের রুমটায় ঢুকে যান পেয়ে যাবেন দেখুন, ঠিক আছে। সেই জন্য ওয়াল্টার আর কক্সন একে অপরের মানে তোমার দুজনেই আর কি একবার জেমসের দিকে দেখে নিল যে জেমসের মাথায় কি চলছে কি জানি, হয়তো বলে দেবে। হু স্ট্যান্ড স্টেয়ারিং স্টেডিলি অ্যাট দ্য ডিটেকটিভ, আর তার পজিশনটা কী ছিল, সে কিন্তু সেই ডিটেকটিভের দিকে এক দৃষ্টিতে মনোযোগ সহকারে তাকিয়েছিল, ঠিক আছে। কক্সন দেখো এক্সপেন্সিভলি শব্দের অর্থ মানে যখন আমরা কোনো কিছু এক্সপেন্স অর্থাৎ এনার্জেটিক্যালি বলতে পারো, মানে বেশ এনার্জির সঙ্গে কথাটা বললো। উই আর ভেরি বিজি অ্যাট দ্যাট মোমেন্ট, ও কথাটা এড়িয়ে যেতে চাইছে, ও জাস্ট চাইছে যে কোনো রকমের উইস্টার এখান থেকে কেটে পড়ুক, ঠিক আছে, পালাক এখান থেকে, যে আমরা এই মুহূর্তে বাপু খুব ব্যস্ত আছি, ইফ ইউ কুড মেক ইট কনভেনিয়েন্ট টু কল আগেন উই মাইট বি এবল টু টেল ইউ দেন,
আচ্ছা আপনি যদি আমাদেরকে পরের সময় কনভেনিয়েন্ট ইনকনভেনিয়েন্ট শব্দ আছে, কনভেনিয়েন্ট মানে সুবিধা অনুযায়ী, আর পরে যদি সুবিধা অনুযায়ী আবার আপনি আমাদেরকে ডাকেন তাহলে অবশ্যই আমরা আপনাকে কোনো কিছু বলতে সক্ষম হব। কাকে বললো এটা? আমাদের ডিটেকটিভকে, ঠিক আছে। জেমস দেখো ডিসাইসিভলি, ডিসাইসিভলি শব্দটার কি অর্থ? স্পষ্টভাবে কি বললো? স্পষ্টভাবে জেমস বলছে দেখো আই অ্যাম আ সার্ভেন্ট অফ দ্য লর সার্ভেন্ট আমি, এইগুলোই তো ভয়ের ব্যাপার। যখনই কে টেনে আনলো তখনই কিছু গন্ডগোল করবে। দেখো বাট আই ডিসলাইক পিচিং। এবার পিচিং শব্দটার কি অর্থ? পিচিং মানে যেমন হয় যে বলতে পারো গাঁজাখুরি গল্প বলা আর কি, কথায় কথায় নানা রকম গল্প বানানো, সেটাই বলছে জেমস যে আমি লর তোমার একটা সার্ভেন্ট চাকর বা তোমার আমি ডেভোটি, ঠিক আছে, পূজারি, আইনের পূজারি আমি, কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না। মানে ও কি ইন্ডেক্স করলে একটা মানে গার্লস ওরদের লেখার মাঝে বলতে চাইলো তখনকার দিনে আইনজীবীরা মেবি এখনও হয়তো একটা কথাকে সোজাভাবে বলতে চায় না, পারে না আর কি, ঘুরিয়ে পেঁচিয়ে গল্প বলে বলে বোঝাতে পারে এরকম। ইনফ্যাক্ট আই ক্যান নট ডু সাচ আ থিং, আমি পারি না সেরকম পিচিং করতে, টেলিং টেলস এরকম। ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান্ট হিম ইউ মাস্ট ফাইন্ড হিম উইদাউট আস। তাহলে এই যে একটা আভাস দিয়ে দিল দেখো, যদি আপনি তাকে চান তাহলে আপনি আমাদেরকে ছেড়েই তাকে ধরতে পারবেন। অ্যাজ হি স্পিক হিজ আইজ ফল অন ফল্ডার্স ক্যাপ। যখন সেই কথাটা বলল, এই জাস্ট তোমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে আগের পার্টে কী ছিল বলো তো? যখন ফল্ডার মানে রুথ হানিওয়েল ফল্ডারকে অফিসে পাঠিয়েছিল নিজে দেখা করার পরে, তখন ফল্ডার কি বলেছিল যে যখন বসে তখন পাশের টেবিলে নিজের টুপিটাকে খুলে রাখে, ফল্ডারের ক্যাপটা। আর ক্যাপটাই তখনকার সোসাইটিতে একটা মেন পার্ট ছিল, সবার দেখবে ক্যাপ পরে আছে, সবাই ক্যাপ, সবাই টুপি। ওকে, তাহলে এখানে বলেছে যখন সে কথাগুলো বলতে থাকে জেমস, এই যে কথাগুলো বলতে থাকে যে আপনারা তাকে খুঁজে পাবেন আমাদের সাহায্য ছাড়াই, এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই না তার চোখটা ফল্ডারের ক্যাপের দিকে চলে গেল, স্টিল লাইং অন দ্য টেবল অ্যান্ড হিজ ফেস কন্ট্রাক্টস। এবার কি হলো, তোমার যে টুপিটা আর কি টেবিলের উপরেই তখনও পড়েছিল, মানে রুথের সঙ্গে কথা বলতে চলে গিয়েছে। এবার টুপিটা তো সব সময় নিয়ে যাওয়া সম্ভব নয় যখন একটা ভাইটাল জিনিস ঘটছে মানুষের, এখানে তো আর বিলাসিতা করতে আসেনি ওরা। এবার তখন কিন্তু ব্যাপারটা কি হলো, যখন এই কথাগুলো বললো নিজের অজান্তে হতে পারে বা জানতে হতে পারে, যত সম্ভব অজান্তেই আমরা এটা রেফারেন্স অনুযায়ী, যে ও কিন্তু হঠাৎ করে সেই টুপিটার দিকে দেখতে পেলো। তখন কি মনে হলো, এই রে, মানে টুপিটা দেখলেই তো ধরা পড়ে যাবে, কেননা তোমার উইস্টারও কিন্তু টুপিটা চেনে। অ্যান্ড হিজ ফেস কন্ট্রাক্টস মানে কি হলো, নিজের মুখটা কুঞ্চিত হয়ে গেল। মানে আমরা কি হয় যখন যেমন গোয়েন্দারা দেখো কোনো কিছু যদি খুঁজে পায়, দেখবে চোখ মুখ সব ছোট ছোট করে ভালো করে ভুরুগুলো উপরে উঠে যায়, আইব্রাউগুলো সেরকম করে দেখলো আর কি। সেই রকমই ওরও কিন্তু চোখ মুখ কন্ট্রাক্ট হয়ে গেল, ছোট হয়ে গেল, কুঞ্চিত হয়ে গেল। উইস্টার দেখো নাথিং দ্য জেস্টার কোয়াইটলি, তাহলে নাথিং দ্য জেস্টার এখানে ব্র্যাকেটের মাঝে দিয়েছে, ওরা একটা অঙ্গভঙ্গির কথা বললো, কোনো কিছু না ভঙ্গি করেই জাস্ট কোয়াইটলি শান্তভাবে বললো ভেরি গুড স্যার, আচ্ছা বেশ ঠিক আছে। মানে ও যেহেতু ওই পরিপ্রেক্ষিতে বলছে যে জেমস যেহেতু বললো আপনারা খুঁজে পাবেন আমাদের সাহায্য ছাড়াই, সেই পরিপ্রেক্ষিতে বলছে আচ্ছা স্যার ঠিক আছে। কিন্তু উইস্টারও হয়তো টুপিটা লক্ষ্য করে ফেলেছে কখন, কিন্তু এই লক্ষ্যটা জেমস করেছে, এই লাইনে যেটা বলেছে এটা কিন্তু উইস্টার নয়, ঠিক আছে, উল্টোপাল্টা লাগিয়ে দিও না। আই অট টু ওয়ার্ন ইউ দ্যাট, কিন্তু আমি আপনাদেরকে ওয়ার্ন করছি, কিন্তু হ্যাভিং ব্রোকেন দ্য টার্মস অফ হিজ লাইসেন্স হি ইজ স্টিল আ কনভিক্ট অ্যান্ড শেল্টারিং আ কনভিক্ট, ঠিক আছে। তাহলে কি বলছে, অ্যান্ড শেল্টারিংয়ের পরে কোথাও কোথাও দেখবে একটা মানে তোমার দুটো ড্যাশ 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 দেওয়া আছে এরকম, মানে কনভিক্টই বলতে চাওয়া হয়েছে এখানে। তাহলে কি বলছে যে আই অট টু ওয়ার্ন ইউ, আমি আপনাদেরকে ওয়ার্ন করছি স্যার, মানে হ্যাভিং ব্রোকেন দ্য টার্মস অফ লাইসেন্স। এই যে লাইসেন্স শব্দটার কী অর্থ, এই যে তোমার ওর যে একটা চুক্তি ছিল যে ওকে থানায় হাজিরা দিতে হবে, রিপোর্ট করতে হবে নিজেকে, মানে যতদিন না পর্যন্ত সেই টার্মসটা শেষ হয় আর কি, কিন্তু সেইটা যেহেতু ও ভেঙে ফেলেছে তাই কি হবে, মানে স্টিল আ ভিকটিম, তাই না, সে এখনও একটা ভিকটিম বা কনভিক্ট, হি ইজ স্টিল আ কনভিক্ট, সে এখনও কিন্তু আসামি, যেহেতু আমাদের কথাটা শোনেনি সেটা কিন্তু ক্লিয়ার করে দিল, মানে তোমরাও কিন্তু আশ্রয় দেবে না, ঠিক আছে। অ্যান্ড শেল্টারিং আ কনভিক্ট, এবার শেল্টারিংয়ে কনভিক্টের পরে ফুল স্টপ হবে না, শূন্যস্থান মানে ড্যাশ 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 দেবে, এখনও কিছু বলতে চাইলো, মানে যদি একটা কনভিক্টকে আপনারা শেল্টার দেন, আশ্রয় দেন, তাহলে বুঝতে পারছেন তো ব্যাপারটা কী হবে, আপনাদেরকেও কিন্তু জেলে ধরে নিয়ে চলে যাবো, জেলের হাওয়া খাইয়ে দেবো, সেইটাই বলতে চাইলো। জেমস এবার এগিয়ে গিয়েছে, দেখো জেমস বলছে আই শেল্টার নো ওয়ান, আমি কাউকে আশ্রয় দিই না, তো
বাট ইউ মাস্ট কাম হিয়ার অ্যান্ড আস্ক কোয়েশ্চেন হুইচ ইজন্ট মাই বিজনেস টু আনসার। কিন্তু আপনি এখানে আসেন এবং এমন কোয়েশ্চেন জিজ্ঞাসা করছেন ফল্ডারের সম্পর্কে যাকে আমরা এখন ভালো করে জানি না কি হয়েছে না হয়েছে যার সম্পর্কে, সেইগুলো আমি কি করে উত্তর দেবো? সেগুলো ইজ নট মাই বিজনেস, সেগুলো আমার ব্যাপার নয়, সেইটা বলছে দেখো জেমস। উইস্টার ড্রাইলি, উইস্টার একটু শুকনো শুকনো গলায় বললো, আই ওয়ন্ট ট্রাভেল ইউ ফার্দার দেন জেন্টলম্যান। আচ্ছা বেশ ঠিক আছে, আমি আর আপনাদেরকে ট্রাভেল দেবো না, ঠিক আছে, সমস্যা দেবো না, কোনো চিন্তা নাই। কক্সন দেখো কি বলছে, আই এম সরি উই কুডন্ট গেট ইউ দ্য ইনফরমেশন। তাহলে কি বলছে, আমি দুঃখিত যে কোনো ইনফরমেশন আপনাকে দিতে পেলাম না। এখানে মনে রাখবে যে ইনফরমেশনের কোনো সময় প্লুরাল হয় না, ইনফরমেশনস হয় না, ঠিক আছে, আর লটস ইনফরমেশন এরকম হয়। তাহলে ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড ডোন্ট ইউ, গুড মর্নিং। তাহলে বিদায় সম্বর্ধনা গুড মর্নিং আমি বলেছিলাম যে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন নাকি? এবার তাহলে আসুন, সেটাই বলতে চাইলো গুড মর্নিং বলার মাধ্যমে। ওয়েস্টার্ন টার্নস টু গো, ওয়েস্টার্ন কী করলো যে তোমার যাওয়ার জন্য প্রস্তুত হলো, ঘুরে গেল, বাট এই যে বাট যদি লাগিয়ে দিয়েছে তার মানে জানবে কিছু গন্ডগোল এবার হবে। ইনস্টিড অফ গোয়িং টু দ্য ডোর, মানে সে আউটার অফিসের ডোরের দিকে যাওয়ার পরিবর্তে, অফ দ্য আউটার অফিস, তাই না, আউটার অফিসের ডোরের দিকে যাওয়ার পরিবর্তে হি গোস টু দ্য ডোর অফ দ্য ক্লার্কস রুম। এই রে বুঝতে পেরে গিয়েছে, মানে এখানে কেউ একজন আছে কিংবা কারোর কথা বা হয়তো টুপিটা লক্ষ্য করেই মানে ওই গোচ্ছে যে ক্লার্কের রুমের দরজা লাগানো আছে, হয়তো হালকা হালকা সাউন্ড আসছে ওদের কথারও, মানে তোমার ফল্ডারের অ্যান্ড রুথের যে টিট চলছে, একটা মানে কথাবার্তা চলছে, প্রাইভেট টকিং, সেই জন্য ও কিন্তু সেই ক্লার্কের রুমের দিকে এগোচ্ছে, ঠিক আছে। কক্সন কি বলছে দেখো, কক্সন এবার বুঝতে পেরে গিয়েছে এরে গেলেই তো হলো, ওখানে যদি যায় তাহলে আবার ফল্ডার কিন্তু ধরা পড়ে যাবে। দি আদার ডোর, এই কিন্তু মানে একদম ঘাবড়ে গিয়েছে, যে বলছে না না স্যার ওই দিকে যাচ্ছেন কেন, অন্য ডোরে তো বাইরে যেতে হয়, সেইটা জাস্ট মানে বোঝাতে চাইলো। ওয়েস্টার কি বলছে দেখো, ওপেন্স দ্য ক্লার্কস ডোর। এই রে এবার দেখো বলছে যে ক্লার্কের ডোর খুলে দিল। রুথস ভয়েস ইজ হার্ড, রুথের ভয়েসটা শোনা গেল, এসটা হবে না, ঠিক আছে। ও ডু, তাহলে ফল্ডারকে কি বলছে যে করো, কোনো একটা কাজ করো, অ্যান্ড ফল্ডার্স কি বলছে, আই কান্ট, আমি পারি না, আমি পারবো না। দেয়ার ইজ এ লিটল পজ, তারপরে একটু থামা, মানে সাইলেন্স হলো। দেন উইথ এ শার্প ফ্রাইট রুথ সেস, হু ইজ দ্যাট। তাহলে কি বলছে, রুথ বললো কে, মানে যেহেতু তোমার দরজাটা খোলা হয়ে গিয়েছে, তাই না, হট করে ওরা কথা বলছে, এবার কেউ একজন দরজাটা খুলে দিয়েছে, তাই কিন্তু ওরা তোমার রুথ বললো বাইরে কে কে এটা জানতে চাইলো। তাহলে এখানে কি বলছে, ও ডু শব্দটার অর্থ এখানে তোমার রুথ কিন্তু বুঝতে পেরে গিয়েছে যে বাইরে উইস্টার এসেছে, ঠিক আছে, কথাবার্তা তো শোনা যাবে, সেই জন্য আমাদের ফল্ডারকে বলছে যে তুমি চলে যাও, তুমি দৌড়ে পালিয়ে যাও। ডু শব্দটার অর্থ কি, রান অ্যাওয়ে, ইউ প্লিজ রান অ্যাওয়ে, এখান থেকে তুমি পালাও। আর ফল্ডার বলছে দেখো আই কান্ট, মানে আই কান্ট রান অ্যাওয়ে হোয়েন আই এম নার্ভাস, আমি এত নার্ভাস, তার উপরে তোমার তুমি এরকম মানে ইমোরাল হয়ে গিয়েছো, হ্যানা ত্যানা, এই সমস্ত কিছু রিজন আছে। তারপরে একটু থামার পরে রুথ হট করে দরজাটা যখন খোলা হয়ে গিয়েছে তখন বলছে কে কে, ঠিক আছে, উইস্টার হ্যাজ গন ইন। তাহলে উইস্টার কিন্তু এবার ভিতরে প্রবেশ করলো। দ্য থ্রি ম্যান লুক অ্যাগাস্ট অ্যাট দ্য ডোর। তাহলে এই আগস্ট শব্দটার কী অর্থ, আতঙ্কগ্রস্ত বা হতবুদ্ধি হয়ে বা তোমার বিস্ময়ের সঙ্গে সেই দরজার দিকে তিনটে মানুষ একবারে হাঁ করে তাকিয়ে থাকলো যে এবার কি হবে রে ভাই, ঠিক আছে, এবার কি হবে রে ভাই, এটা পরের দিন হবে, নেক্সট পার্ট সাসপেন্স এখানেই থাকলো। এটা হলো তোমার 20 নম্বর পার্ট। 21-এ তো উই মাস্ট ফিনিশ দিস স্টোরি, আর খুব একটা বেশি নেই, তবে কিছু কথা আছে যেগুলো আজকে অ্যাড করলে বড় হয়ে যাবে এই পার্টটা। সো দিস ইজ এনাফ ফর টুডে, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড যদি কিছু প্রবলেম হয় টেক্সট মি বিলো দ্য কমেন্ট বক্স, তাই না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।